বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টরের ক্যালকুলাস অংশটা নিয়ে আলোচনা করব। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ক্যালকুলাস মূলত হচ্ছে ম্যাথমেটিক্সের একটা পার্ট, কিন্তু আমাদের ফিজিক্স পড়তে গেলে ক্যালকুলাস যতটুকু লাগে ততটুকু নিয়ে আমি একটু আলোচনা করবো আজকে। মনোযোগ দিলে অবশ্যই বুঝতে পারবো, মোটামুটি 100% না বুঝতে পারলেও মোটামুটি একটা ধারণা পাবো। যাই হোক, ক্যালকুলাস ক্যালকুলাসকে দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা অংশ হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্যালকুলাসকে আমি এখানে বলেছি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কি আর ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কি বা ক্যালকুলাসটাই কি সেটাই এখন একটু আলোচনা করে নেই, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে দেবো। তোমরা ক্লাস 1 থেকে শুরু করে 4 বা 5 পর্যন্ত অঙ্ক করেছো এরকম 1 কেজি আলুর দাম 10 টাকা আর 1 কেজি ডালের দাম 50 টাকা। 2 কেজি আলু আর 1 কেজি ডাল কিনতে কয় টাকা লাগবে? এই ধরনের যে অঙ্কগুলো ছিল, অথবা তোমার বাবা তোমাকে 100 টাকা দিয়েছেন, তুমি একটা কলম কিনেছো, একটা খাতা কিনেছো আর 10 টাকার চকলেট খেয়েছো, কয় টাকা তোমার বাবার কাছে তুমি ফেরত দিবা? এখানে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো ছিল এরকম। এটাকে বলা হয় পাটিগণিত। এটা কি বলা হয়? পাটিগণিত। যখন তুমি ক্লাস 6 এ উঠলা, উঠার পরে এরকম অঙ্ক করেছো 3x + 2x equal 3x + 2y = 6, আবার 5x + 3y = 12। এই ধরনের যে অঙ্কগুলো করেছিলাম সেই জায়গায় x আর y এগুলোর মান টান বের করেছিলাম বিভিন্ন ধরনের অঙ্কের। এইগুলোকে বলা হচ্ছে বীজগণিত। এগুলোকে কি বলা হয়? বীজগণিত। তাহলে প্রথমে ছিল অঙ্কের মধ্যে শুধুমাত্র পাটিগণিত, তারপরে চলে আসলো অঙ্কের মধ্যে বীজগণিত। প্রশ্নটা হলো, কেন পাটিগণিতের পরে বীজগণিত আসলো? সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে, যদি তোমাকে বলা হয় 1 কেজি আলুর দাম 10 টাকা, তাহলে আমি ধরে নিলাম এই x এর মান হলো 10, আর 1 কেজি ডালের দাম 50 টাকা, তাহলে ধরে নিলাম y এর মান হলো 50। তাহলে 1 কেজি আলু 10 টাকা, তাহলে 3 কেজি আলু কিনতে কয় টাকা লাগবে? 30 টাকা। 1 কেজি ডালের দাম 50 টাকা, 2 কেজি ডাল কিনতে কয় টাকা লাগবে? 100 টাকা। মানে 100 আর 30 সমান একসাথে হয়ে যাবে কত? 130। এটা একবারে এইভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আগে আমরা যেইগুলো লেখে লেখে করতাম, 1 কেজি আলুর দাম 10 টাকা, তারপরে নিচে লিখতাম সুতরাং 3 কেজি আলুর দাম কয় টাকা, তারপরে আবার লিখতাম 1 কেজি ডালের দাম 50 টাকা, 2 কেজি ডালের দাম কয় টাকা, তারপরে আবার দুইটা যোগ করতাম। এই এত বড় অঙ্কটাকে বীজগণিত কি করলো? এত ছোট করে দিয়ে দিল। এত ছোট করে এই অঙ্কটা করা যায়। তাহলে কেন বীজগণিত আসলো? এর কারণ হচ্ছে, আগে যে অঙ্কগুলো বড় বড় ছিল সেইগুলোকে সংক্ষেপে ছোট করে অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় সেই কারণে আসলো বীজগণিত। এবার যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠলা, তখন তোমরা নতুন আরেকটা শাখার সাথে পরিচিত হলা ম্যাথমেটিক্সে, সেটা হলো ক্যালকুলাস। প্রশ্ন হলো, ক্যালকুলাস কেন লাগবে? কারণটা কি? ক্যালকুলাস লাগবে এই কারণে, কিছু কিছু গাণিতিক সমস্যা আছে যে সমস্যাগুলো বীজগণিত বা পাটিগণিতের মাধ্যমে যদি করতে চাও তাহলে অনেক বেশি সময় লেগে যেতে পারে, অথবা কোনো কোনো সমস্যার সমাধান তুমি সারা জীবনও করতে পারবে না। আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত আসলে হচ্ছে ক্যালকুলাস। আমি আবার বলি, কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করতে অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি খাতা কলম লাগবে। আবার কিছু কিছু সমস্যা আছে সারা জীবনে সমস্যা সমাধান করা যায় না। তো
তো ওই সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত আসলে হচ্ছে ক্যালকুলাস। যদি বলা হয় কিভাবে এটা সম্ভব, আমি একটা ঢাকা শহরের উদাহরণ দিচ্ছি। ঢাকা শহরের উদাহরণটা হচ্ছে এরকম, তোমাকে বলা হলো বিদেশি একটা সংস্থা ঢাকা শহরে যাদের বয়স 70 বছরের উপরে, কয় বছরের উপরে? 70 বছরের উপরে, তাদেরকে প্রত্যেককে 10,000 করে টাকা দিবে। প্রত্যেককে 10,000 করে টাকা দিবে। তো ঢাকা শহরে যতগুলো লোক বসবাস করে, এখান থেকে আমাকে এখন খুঁজে বের করতে হবে যে 70 বছরের উপরে কয়জন লোক আছে। 70 বছরের উপরে যতজন লোক আছে তাদের নাম, ঠিকানা, বাবার নাম বিভিন্ন কিছু লিখে জমা দেওয়ার পরে 10,000 করে টাকা পাবে। তো এইটা যদি একজন লোককে দায়িত্ব দেওয়া হয় যে আপনি এটা খুঁজে বের করবেন, সম্পূর্ণ ঢাকা শহরের লোকের ভিতর থেকে এই 70 বছরের উপরে কয়জন লোক আছে সেটা খুঁজে বের করা একজন লোকের পক্ষে হয়তো সারা জীবনে সম্ভব হবে না। তখন কি করবে ওই লোক? তখন উনি যেটা করতে পারবে যে 1000 লোক একসাথে নিয়োগ দিবে। 1000 লোক একসাথে নিয়োগ দিবে যে আপনারা এই এরিয়ার কয়জন লোক আছে 70 বছরের উপরে সেটা খুঁজে বের করবেন। তো 1000 লোক নিয়োগ দেওয়ার পরে সেই 1000 লোকের একজন লোক, মনে করো আজিমপুর এরিয়ায় ঢুকলো। আজিমপুর এরিয়ায় ঢুকার পরে বাসার মধ্যে গিয়ে একটা বাসায় গিয়ে নক করলো। নক করার পরে বললো যে আমরা তো এরকম একটা সংস্থা থেকে এসেছি, তো আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। গেট খোলার পরে মহিলা হয়তো বলবে যে না, এখন কথা বলার সময় নেই। কিন্তু যখন তুমি বলবা এরকম যে আপনার বাসায় যদি 70 বছরের উপরে কোনো লোক থাকে তাহলে তাকে টাকা দেওয়া হবে 10,000, তখন হয়তো মহিলা বা পুরুষ যাই হোক একটু আগ্রহ দেখাবে। আর তখন বলবে যে আমার বাসায় 70 বছরের উপরে লোক আছে 5 জন, কারণ প্রত্যেকে 10,000 করে টাকা পাবে। তো 5 জন লোক আছে, ঠিক আছে, এবার আপনি আমাকে ওদের কাগজপত্র দেখান বা জন্ম সনদ দেখান অথবা ন্যাশনাল আইডি কার্ড দেখান, ওদের বয়স আসলে 70 বছর হয়েছে কিনা এটা তো আমাদের যাচাই করতে হবে। তো ওইভাবে যাচাই বাছাই করে দেখা গেল ওই বাসায় একজন 70 বছরের উপরে লোক পাওয়া গেল, কিন্তু বলা হয়েছিল কয়জন? 5 জন। তাহলে এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য প্রথমে এইভাবে বাছাই করতে হবে। এইবার যদি মনে করে এমন হয় যে 1000 লোক নিয়োগ দেওয়া হলো, সেই 1000 লোকের মধ্যে কয়েকজন লোক এইরকম দুর্নীতিগ্রস্ত যে বাসায় গিয়ে বললো যে আপনার বাসায় তো একজন 70 বছরের লোক আছে, আপনি বলবেন 5 জন আছে। কয়জন আছে? 5 জন। তো তাদের জন্য ভুয়া সনদ টনদ ঠিক করে নিয়ে যাব। আপনি পাবেন 3 জনের টাকা আর 2 জনের টাকা আমি, কারণ একজন লিগাল আর যে 4 জন ছিল সেই 4 জনের 2 জনের টাকা আমি পাবো আর 2 জনের টাকা আপনি পাবেন। তাহলে এইভাবে যদি তাদের জরিপটা করা হয় তাহলে দেখা যাবে যে যেই জরিপ হওয়ার কথা ছিল তার 10% সঠিক নাই। তাহলে 1000 লোক নিয়োগ দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেক টাফ হয়ে গেল। আর তাদেরকে দুর্নীতিগ্রস্ত কিনা সেটাও যাচাই করা এতটা সহজ কাজ হবে না। তাহলে এটা কিভাবে করা হবে? সেটা করা হবে এই ক্যালকুলাসের মাধ্যমে। যদি মনে করো এই ঢাকা শহরটা এতটুকু বড় হয়, ঢাকা শহরটাকে কতগুলো ভাগে আমরা ভাগ করবো এইভাবে। এই ঢাকা শহরকে কতগুলো ভাগে ভাগ করলাম এইভাবে, দেখো মনে করো এখানে 1000 ভাগে ভাগ করলাম। তো 1000 ভাগে ভাগ করার পরে আমরা লোক নিয়োগ দেব মাত্র 3 জন বা 5 জন। যে 5 জনকে আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো, তারা মিথ্যা কথা চাইলেও বলতে পারবে না, এরকম একটা কি অবস্থা তৈরি করা যাবে। 4-5 জনকে নিয়ন্ত্রণ করা যতটা সহজ, 1000 লোককে নিয়ন্ত্রণ করা ততটা সহজ না। তো এইরকম 1000 ভাগে ভাগ করলাম আমরা ঢাকা শহরকে। তো এক একটা ভাগে 2টা 4টা বা 5টা বিল্ডিং করতে পারে। 2টা 4টা 5টা বিল্ডিং এর মধ্যে মনে করো আমরা এই জায়গায় একটা অংশের জরিপ করলাম, এই আমরা 5 জন যারা চিন্তা করেছি কোন রকমের দুর্নীতি করা যাবে না। আবার এই জায়গায় একটা করলাম 2, এই জায়গায় একটা করলাম 3, 4, 5, 6। তাহলে মাঝে মাঝে থেকে আমরা যদি 10টা জায়গায় এই জরিপটা চালাই তাহলে মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে যাবে। তো টোটাল ঢাকা শহরকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম,
সেই ভাগ করা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজ। ভাগ করে কার কাজ? ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজ হলো একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। আর এই এক একটা অংশে জরিপ করার পরে যদি 10টা জায়গায় করি আমরা, তাহলে 10টার এভারেজ করে দিব। 10টার এভারেজ করে দেওয়ার পরে সবগুলোকে আমরা কি করে দিব? একত্রিত করে দিব। আর এই সবগুলোকে একত্রিত করে দেওয়ার কাজ হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ। আর এই জায়গায় জরিপ করে যেটা পাওয়া যাবে সেটা ওই 1000 লোকের দুর্নীতির থেকে নিশ্চয়ই কম হবে। আর এটা মোটামুটি সঠিক একটা মান পাওয়া যাবে। তাহলে আমরা পরে বিদেশি সংস্থার কাছে আবেদন করতে পারবো যে এত টাকা লাগবে আমাদের এই ঢাকা শহরের লোকজনকে দিতে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। আমি জাস্ট একটু বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম, অন্য কোনো পারপাসে না। শুধুমাত্র বুঝাইলাম যে আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজ কি। মনে করো এটা একটা মার্কার, এটার যদি আমি প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজ। আর পরে ক্ষুদ্র অংশগুলোকে একত্রিত করা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ। তাহলে বড় একটা সমস্যা যদি থাকে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ছোট করে তারপরে এটাকে সমাধান করা যায় সহজে ক্যালকুলাসের মাধ্যমে। এই জন্য আসলো নতুন করে ক্যালকুলাস। যাই হোক, এই ক্যালকুলাসের এত বড় সমস্যা আমরা এখন সমাধান করব না, কিন্তু একটু ধারণা দিলাম। আরো ডিটেলসে ধারণা দিবেন যারা ম্যাথমেটিক্স তোমাদেরকে পড়ান, তারা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানেন, এটা সম্পর্কে তোমাদের ধারণা দিবেন। এখন এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এইবার এই ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বোঝার জন্য প্রথমে আমাদের লাগবে অপারেটর। অপারেটর দেখো, যে গাণিতিক চিহ্ন বা সংকেত এক রাশিকে অন্য রাশিতে পরিণত করে বা রূপান্তর করে তাকে অপারেটর বলে। যে গাণিতিক চিহ্ন বা সংকেত এক রাশিকে অন্য রাশিতে পরিণত করে বা রূপান্তর করে তাকে অপারেটর বলে। যেমন প্লাস, মাইনাস, ক্রস, ডিভাইডেড বাই, রুট, স্কয়ার, ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইত্যাদি। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। এটাকে বলা হয় ইন্টিগ্রাল অপারেটর। আমি আবার তোমাদেরকে একটু বুঝাই, খেয়াল করো। যে গাণিতিক চিহ্ন বা সংকেত এক রাশিকে অন্য রাশিতে পরিণত করে তাকে অপারেটর বলে। তো অপারেটর মানে কি? যে অপারেট করে তাকে বলে অপারেটর। বিভিন্ন ধরনের অপারেটর আছে, কম্পিউটার অপারেটর আছে, লিফটের অপারেটর আছে, বিভিন্ন ধরনের অপারেটর আছে। যে অপারেট করে তাকে বলা হয় অপারেটর। তো এইখানে গণিতের মধ্যে আমরা লিখলাম যে গাণিতিক চিহ্ন বা সংকেত এক রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে তাকে বলা হয় অপারেটর। তো এই জায়গায় প্লাস, মাইনাস, ক্রস, ডিভাইডেড বাই, রুট, স্কয়ার এইগুলো কি কাজ করে সেটা আমরা জানি, কিন্তু এইগুলো যে এক একটা অপারেটর সেগুলো আমরা জানি কিনা। এগুলো প্রত্যেকটা এক একটা অপারেটর। কিভাবে অপারেট করে? যদি এরকম হয় 3x প্লাস 2x ইকুয়াল টু হবে 5x, এই দেখো মাঝে প্লাস, এই দুটাকে কি অপারেট করে আবার একটা নতুন রাশি তৈরি করে দিয়েছে। তাহলে 3x প্লাস 2x ইকুয়াল টু 5x। এই অপারেটর যদি আমি একটু চেঞ্জ করে দেই, মাইনাস 2x দেই, তাহলে এটা হয়ে যাবে শুধু x। এক একজন এক এক ভাবে অপারেট করে। এখানে প্লাস ছিল, অপারেট করে হয়ে গেল 5x। এখানে মাইনাস দিয়ে দিলাম, হয়ে গেল শুধু x। যদি আমি এখানে ক্রস দেই তাহলে হবে 6x স্কয়ার। যদি এখানে আমি ডিভাইডেড বাই দেই, ভাগ চিহ্ন, তাহলে হবে 3/2। তাহলে দেখো এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। আমরা প্লাস, মাইনাস, ক্রস,
ডিভাইডেড বাই রুট স্কয়ার। এই অপারেটরগুলোর সাথে পরিচিত আগে থেকেই, শুধুমাত্র এই দুইটা অপারেটরের সাথে আমরা পরিচিত নই, এই দুইটা অপারেটরের নাম শিখি আগে। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর, মানে ডিফারেন্সিয়েশনের থেকে ডিফারেন্সিয়াল অপারেটর। আর এটাকে বলা হয় ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রাল অপারেটর। তাহলে দুটো অপারেটরের নাম শিখলাম। আর এইটার উচ্চারণ কিভাবে করব? স্বাভাবিকভাবে মনে হয় ডি বাই ডিএক্স, এটার উচ্চারণ হবে এমন ডি ডিএক্স, ডি ডিএক্স। এটার উচ্চারণ কি হবে? ডি ডিএক্স। ডি বাই ডিএক্স উচ্চারণটা ভুল, কিন্তু তারপরেও আমরা যারা টিচার বা যারা পড়াই তারা অনেক সময় এটার উচ্চারণ করি ডি বাই ডিএক্স, আমি নিজেও করি ডি বাই ডিএক্স। এই উচ্চারণটা সঠিক না, এটার উচ্চারণ হবে ডি ডিএক্স, ডি ডিএক্স বা ডিডিএক্স। উচ্চারণ কি হবে? ডিডিএক্স। ওকে, এবার এইটার উচ্চারণ কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। যদি এমন হয়, মনে করো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হতে পারে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এর উচ্চারণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এটা হচ্ছে ডিডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে দুইটার উচ্চারণ শিখলাম। এইবার তোমরা নিচে লিখবা অপারেটর দুই প্রকার। অপারেটর দুই প্রকার। এক নাম্বার হচ্ছে স্কেলার অপারেটর, অপারেটর, আর দুই নাম্বার হচ্ছে ভেক্টর অপারেটর। আমি এখানে বলেছি অপারেটর কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে স্কেলার অপারেটর, দুই নাম্বার হচ্ছে ভেক্টর অপারেটর। এবার তোমরা আমাকে বলবা এই জায়গায় যে অপারেটর গুলো আমি লিখলাম কোনটা কোনটা স্কেলার আর কোনটা কোনটা ভেক্টর, দেখে বুঝে যাওয়া তোমরা যে আসলে এটা কোনটা স্কেলার কোনটা ভেক্টর। আমি যেটা দেখতেছি সেটা হলো এখানে কোনো ভেক্টর অপারেটর নাই। এখানে যতগুলো অপারেটর আছে সবগুলোই হচ্ছে স্কেলার, কারণ এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই। ভেক্টর চিহ্ন যেহেতু নাই, তাহলে এখানে কোনো ভেক্টর অপারেটরও নাই। তাহলে ভেক্টর অপারেটর কোনটা সেটা আমাদের একটু জানা লাগবে। এর আগে একটু ডিফারেন্সিয়েশনকে দুই ভাগে ভাগ করা হয়। ডিফারেন্সিয়েশনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিডিএক্স আর একটা হচ্ছে ডেল এক্স। এটা মূলত এরকম ছিল, ডেল এক্স। এভাবে দেখা যায় ডেল এক্স বা ডেল এক্স, এটাকে বলা হয় ফুল ডিফারেন্সিয়েশন। আর এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এটা হচ্ছে ফুল মানে সম্পূর্ণ ডিফারেন্সিয়েট করে, আর এটা হলো পার্শিয়ালিটি করে, অর্থাৎ আংশিক করে। পার্শিয়ালিটি মানে কি সেটা আমি একটু পরে দেখাবো। এটা পার্শিয়ালিটি করে, মনে রাখবা এটা হচ্ছে পার্শিয়াল মানে আংশিক, আর এটা হচ্ছে ফুল বা সম্পূর্ণ। ডিডিএক্স এরকম যদি থাকে ডিডিএক্স, আর ডেল যদি থাকে ডেল ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড হতে পারে, আর এটা হতে পারে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড। তাহলে এটাকে বলা হয় ফুল ডিফারেন্সিয়েশন, আর এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়ালিটি কিভাবে করে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, দেখাইলেই তোমরা বুঝতে পারবা। ক্লাসগুলো করার সময় ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে মন্তব্য করা যাবে আসলে বুঝছি নাকি বুঝি নাই। ডেল এক্স আই, ডেল ওয়াই জে, ডেল জেড কে। এখানে এটা হচ্ছে উল্টা ডেল, উল্টাই দিলাম ডেল, মূলত এটাকে উল্টাই দিলাম। উল্টা ডেল ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স আই, ডেল ওয়াই জে, ডেল জেড কে। এইটাকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটাকে কি বলা হয়? ভেক্টর ডিফারেন্সিয়াল
অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এর নাম কেন হলো খেয়াল করে দেখো, এই নেবলা এই উল্টা ডেল এর ভিতরে আছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তাহলে ডেল ডেল এক্স এটা হলো ডিফারেন্সিয়াল অপারেটর। এই ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে আছে হচ্ছে আই, যেটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। আর এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে তিনটা জিনিস থাকবে, অর্থাৎ তিনটা অংশ থাকবে। একটা হচ্ছে ডেল ডেল এক্স, আরেকটা হচ্ছে ডেল ডেল ওয়াই, আরেকটা হচ্ছে ডেল ডেল জেড। আর এইটার উচ্চারণ হচ্ছে নেবলা। এটার উচ্চারণ হচ্ছে নেবলা, এই সংকেত তার নাম আর কি, নেবলা। তো এইটা কি বোঝায়? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। আমি এরপরে যখনই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলবো তখনই তোমরা ধরে নিবা এটা হচ্ছে নেবলা। আর নেবলা মানেই তার ভিতরে কয়টা জিনিস থাকবে? তিনটা। আরেকবার বলি, আমি যখনই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বলবো তোমার মাথায় আসতে হবে এটা হচ্ছে নেবলা। এটা কি? নেবলা। এই নেবলা এর ভিতরে আবার থাকবে তিনটা অংশ, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। ডেল ডেল এক্স এর সাথে থাকবে আই, ডেল ডেল ওয়াই এর সাথে থাকবে জে, ডেল ডেল জেড এর সাথে থাকবে কে। এটা আর কখনো হারাবে না, এটা সবসময়ই থাকবে। এইবার আমি সামনের দিকে আগাই। দুইটা সূত্র একটু লিখে নেই। ডিডি এক্স x to the power n equal to n x to the power n minus 1। আর এই জায়গায় ইন্টিগ্রেশনের আরেকটা সূত্র লিখবো, x to the power n dx, x to the power n plus 1 divided by n plus 1। সবাই খেয়াল করবা, এখানে ddx x to the power n যদি কোনো জায়গায় থাকে তাহলে তোমার এটা রেজাল্ট হবে n x to the power n minus 1। এটাকে বলা এইভাবে, x to the power n কে যদি x এর সাপেক্ষে অপারেট করা হয়, ডিফারেন্সিয়াল অপারেশন যদি করা হয়, তাহলে রেজাল্ট আছে x n to the power n minus 1। এটা ম্যাথমেটিক্সের মূল নিয়মে কিছু প্রমাণ আছে, সেই প্রমাণের মধ্যে তোমরা এই সূত্রটার প্রমাণ দেখতে পাবা। আমি এখন ওই প্রমাণের দিকে যাচ্ছি না, কারণ আমার যতটুকু দরকার আমি ততটুকু করিয়ে দেব। এই জায়গায় যদি আমি একটা উদাহরণ দেই, x to the power 5 বলো কত হবে? এই 5টা আগে চলে আসবে, যেমন n টা আগে চলে আসছিল। আর এই জায়গায় হবে x to the power 5 minus 1, তার মানে 5x to the power 4, 5x to the power 4। এইবার যদি এমন হয় ddx x to the power 3/2, তাহলে তোমরা সবাই বুঝতে পারতেছো এই 3/2টা হচ্ছে n 3/2 x to the power 3/2 minus 1, মানে n x to the power n minus 1। এখানে যেটা হবে 3/2 x to the power half, যা হবার হবে। আমরা শুধু এই নিয়মটা অনুসরণ করব। তাহলে এই জায়গায় দেখি x to the power 5 যদি এই জায়গায় হয় তাহলে কি হবে? এখানে হবে x to the power 5 plus 1 divided by 5 plus 1। শুধু n এর জায়গায় আমরা 5 বসিয়ে দিয়েছি, আর সব ঠিক আছে। তাহলে এই জায়গায় যেটা হবে x to the power 6 divided by 6। একইভাবে x to the power 3/2 যদি আমি দেই তাহলে হবে x to the power 3/2 plus 1 divided by 3/2 plus 1। এই জায়গায় কি দাঁড়াবে? x to the power 5/2 divided by 5/2। যা হবার হবে, শুধু n এর জায়গায় যা থাকবে ওই অনুসারে মানগুলো বসিয়ে দিব। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। এইবার এই জায়গায় একটা কথা বলি আমি, এখানে বলা হচ্ছিল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষুদ্র অংশগুলোকে জোড়া লাগানো। মনে করো এইটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি তাহলে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল। পরে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে সে আবার কি হয়ে যাবে? জোড়া লাগিয়ে আবার মার্কারের মতো হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে দেখা যাচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে বিপরীত। একটা যদি তোমাকে উত্তর দিকে ধাক্কায় নিয়ে যায়, আর একটা আবার দক্ষিণ দিকে নিয়ে আসবে, অর্থাৎ আগের জায়গায় নিয়ে আসবে। তার মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে সম্পূর্ণ বিপরীত ঘটনা। কিভাবে বিপরীত? একটা পরীক্ষা করি। এবার মনে করো ddx
x টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 5 এর উপর আমরা অপারেট করব, একবার ডিফারেন্সিয়েশন করব আর একবার কি করব ইন্টিগ্রেশন করব, দেখব আবার x টু দি পাওয়ার 5 পাওয়া যায় কিনা। তাহলে x টু দি পাওয়ার 5 এর উপর অপারেট করলাম, এখানে কত হবে 5x টু দি পাওয়ার 4, কত হলো 5x টু দি পাওয়ার 4, যে রেজাল্টটা পাওয়া গেল তাকে এবার আমরা ইন্টিগ্রেশন করব 5x টু দি পাওয়ার 4 dx। তো এই জায়গায় 5 টা হলো ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে গেলাম, আর এখানে x টু দি পাওয়ার 4 dx এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এই সূত্র অনুসারে ডিভাইডেড বাই 4 প্লাস 1 ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, এই 5 5 কাটা যায় সমান হলো x টু দি পাওয়ার 5। দেখো আমরা যেখান থেকে শুরু করেছিলাম x টু দি পাওয়ার 5, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করেছি, আরেকবার যা পেয়েছি তাকে ইন্টিগ্রেশন করেছি, আবার আগের জায়গায় চলে গেল। তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যে বিপরীত সেটা আমরা এই জায়গায় বুঝলাম। এখন একটা কথা আছে, এই ইন্টিগ্রেশন করার সময় যদি লিমিট দেওয়া না থাকে তাহলে এখানে একটা ধ্রুবক যোগ করতে হয়। আমি এখানে ধ্রুবক একটা তো দিলাম না, সবার মধ্যেই বলে রাখি আমি, যদি ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া না থাকে তাহলে এইখানে একটা ধ্রুবক যোগ করতে হয়, আর যদি ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকে তাহলে এখানে কোনো ধ্রুবক যোগ করতে হয় না। এই জায়গায় যেহেতু লিমিট বা সীমা, সীমা মানে নিচে একটা মান দেওয়া থাকবে উপরে একটা মান দেওয়া থাকবে, যেই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করতে হয় সেটা এখানে দেওয়া নাই, তাই এখানে কি করতে হবে ধ্রুবক যোগ করতে হবে। আমি শুধু সূত্রটা দেখিয়েছি, ধ্রুবকগুলো লিখি নাই। আশা করি মোটামুটি তোমরা একটু ধারণা পেয়েছো। এরপর আমি এটা এখন প্র্যাকটিস করব, আরো একটু ক্লিয়ার হবা। সামনাসামনি থাকলে হয়তো তোমাদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারতাম কতটা বুঝতে পেরেছো। এখন আশা করি বুঝতে পেরেছো। দেখি যেটা করবো আমরা এখন সেটা হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নেবলা ফাই, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে কোনো স্কেলার রাশির গুণফলকে ওই স্কেলার রাশির গ্রেডিয়েন্ট বলে। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে কোন স্কেলার রাশির গুণফলকে ওই স্কেলার রাশির গ্রেডিয়েন্ট বলে। ধরি ফাই একটি স্কেলার রাশি, সুতরাং গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই কথাটার মানে হচ্ছে ফাই এর গ্রেডিয়েন্ট। এটাকে আমরা সংক্ষেপে লিখব এইভাবে গ্রেড ফাই, এটার মানে হচ্ছে নেবলা ফাই। সংজ্ঞা দিয়েছি আমি এটা, এই নেবলা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, আর এর সাথে ফাইটা হলো একটা স্কেলার রাশি। তাহলে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে এই ফাই এর যে গুণন বা গুণফল সেটাকে বলা হবে এই ফাই এর গ্রেডিয়েন্ট। সেটাকে কি বলা হবে? ফাই এর গ্রেডিয়েন্ট। এই জায়গায় তোমরা এইভাবে বুঝবা যে ফাই এর গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ফাইকে নেবলা দ্বারা অপারেট করলে যে রাশিটা পাওয়া যাবে, ফাইকে নেবলা দ্বারা অপারেট করলে যে রাশিটা পাওয়া যাবে তাকেই বলা হবে ওই ফাই এর গ্রেডিয়েন্ট। আমি সংক্ষেপে বোঝানোর জন্য যেভাবে বলেছি সেটা হলো
এই নেবলা আর ফাই দুটার গুণফলই হচ্ছে গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট? স্কেলার রাশির গ্রেডিয়েন্ট। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়। গ্রেডিয়েন্ট কার হয়, স্কেলারের নাকি ভেক্টরের? অবশ্যই স্কেলার রাশির। কার গ্রেডিয়েন্ট হয়? স্কেলার রাশির। এবার একটা স্কেলার রাশির সাথে যদি একটা ভেক্টর গুণ করা হয় তাহলে সেটা কি স্কেলার থাকে না ভেক্টর হয়ে যায়? অবশ্যই ভেক্টর হয়ে যায়। একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ করলে সেটা কি হয়ে যাবে? একটা ভেক্টর হয়ে যাবে। তাহলে এই জায়গায় যেটা পাওয়া গেল সেটা হলো ফাই হলো একটা স্কেলার রাশি, আর ফাই কে যদি আমি নেবলা দ্বারা অপারেট করি তাহলে যে রেজাল্টটা পাওয়া যায় তাকে বলা হবে গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট? ফাইয়ের গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট? ফাইয়ের গ্রেডিয়েন্ট। তো এই সংকেতটা লিখে দেওয়ার পরে তোমরা নিশ্চয়ই বাকি আরো দুইটা সংজ্ঞা আছে, সেই দুইটা সংজ্ঞাও নিজেরা দিতে পারবে আশা করি। তো আমি এটা দিয়ে এখন একটা অঙ্ক করব, তারপরে সামনের দিকে এগোবো। ওয়ান টু ওয়ান বিন্দুতে ফাই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব এর গ্রেডিয়েন্ট বের করো। আমরা জানি গ্রেড ফাই ইকুয়াল টু নেবলা ফাই। নেবলা মানে হচ্ছে ডেল ডেল এক্স আই, এটা বলেছিলাম, ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। এখানে ফাই মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। তোমাদেরকে আমি আগে বলেছিলাম ক্লাস করার সময় অবশ্যই খাতার কলম সাথে নিয়ে বসতে হবে, কারণ ধারাবাহিকভাবে যদি খাতা কলমে মানে খাতায় যদি না লিখো তাহলে একটু আগে কি করেছিল সেটা আবার ব্যাক করতে হবে, খুঁজে বের করতে হবে, তারপর দেখতে হবে। আর এগুলো ধারাবাহিকভাবে লেখা থাকলে পেজুলটাই দেখতে পারবা। তাহলে দেখো নেবলার ভিতরে কি ছিল? ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। আর এই জায়গায় ফাই এর জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। এই জায়গায় এই অংশটা হচ্ছে স্কেলার, এই অংশটা হচ্ছে ভেক্টর। এর মাঝে ডট দিলাম নাকি ক্রস দিলাম নাকি কিছু দিলাম না, কোনো কিছু আসে যায় না। কেবলমাত্র যদি দুইটাই ভেক্টর থাকে তাহলে চিন্তা ভাবনা করে আমাদের মাঝে ডট ক্রস অথবা কোনো চিহ্ন দিতে হবে। যেহেতু এখানে আবার মাইনাস দিয়ে দিও না, যে যেহেতু বলছে ডট দিলাম নাকি ক্রস দিলাম নাকি কিছু দিলাম না, সমস্যা নেই, তাহলে আমি ইচ্ছা করে প্লাস দিয়ে দিলাম, তাহলে আবার কিন্তু ঝামেলায় পড়ে যাবো আমি। এটা করা যাবে না। এখানে দেখো গুণফল বুঝাচ্ছে। এইবার যেহেতু এই এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব এটার সাথে গুণ, তাহলে বীজগণিতের নিয়ম অনুসারে সবার সাথেই গুণ হবে। লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব আই ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব জে ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব কে। একসাথে লিখে দিলাম। এখানে দেখো আমি জাস্ট সবার সাথে গুণ করে দিলাম, কোনো ধরনের পার্সিয়ালিটি এখনো পর্যন্ত করি নাই। এই অংশটা ভালো করে বোঝার জন্য লেখা বন্ধ করে দাও, পরে লিখবা, এর আগে একটু ভালো করে বুঝে নাও। এই জায়গায় কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব? এক্স এর সাপেক্ষে। আমি একটু আগে বলেছিলাম যে এটা হলো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সে পার্সিয়ালিটি করে। পার্সিয়ালিটি কি রকম সেটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। পার্সিয়ালিটি হচ্ছে এমন যে আমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, এই 50 জন স্টুডেন্টকে আমি যদি চকলেট খাওয়াইতে চাই তাহলে এক প্যাকেট চকলেট নিয়ে আসলাম, সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম। আমি কোনো পার্সিয়ালিটি করি নাই, কিন্তু আমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে একটা মেয়ে, ওই মেয়ের মা এক প্যাকেট চকলেট নিয়ে আসলো, চকলেট নিয়ে এসে ওই মেয়ের কাছে দিয়ে চলে গেল, বাকি সবগুলো ছেলে মেয়ে শুধু তাকাই রইল। তাহলে এই জায়গায় কি হয়ে গেল? পার্সিয়ালিটি হয়ে গেল। শুধু একজন পাইলো আর কেউ পায়নি। আমি যখন চকলেট দিব তখন কোনো পার্সিয়ালিটি হবে না, কিন্তু যখন কোনো গার্ডিয়ান চকলেট দিবে তখন কি হবে?
পার্শিয়ালিটি হবে। পার্শিয়ালিটি বুঝো তো, পক্ষপাতিত্ব। তাহলে এই জায়গায়ও পক্ষপাতিত্ব হয় কি রকম ভাবে দেখি। এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করা হবে, বাকি কাউকেই ডিফারেন্সিয়েট করা হবে না। অর্থাৎ ওই যে একজনকে শুধু চকলেট দেওয়া হবে। তাহলে এক্স বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে তাদেরকে আমি আগে নিয়ে আসবো। কিউব আই ডেল ডেল এক্স এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স কে শুধু ডিফারেন্সিয়েট করা হবে, বাকি সবাইকে কি করলাম সামনে নিয়ে আসলাম। আর এই জায়গায় বলো কাকে ডিফারেন্সিয়েট করা হবে, শুধু ওয়াই কে। তাহলে হবে এক্স স্কোয়ার জেড কিউব জে ডেল ডেল ওয়াই ওয়াই। এই জায়গায় কি হবে এক্স স্কোয়ার ওয়াই কে ডেল ডেল জেড জেড কিউব। এইবার হলো আমাদের আসল কাজ। এই জায়গায় ছিল এইরকম, ddx যদি x স্কোয়ার হয় সূত্র অনুসারে, আমি আবার সূত্র লিখে দেই, ddx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা কত হবে 2 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2x। কত হবে 2x। যদি এমন হয় ddx শুধু x থাকে তাহলে কি হবে, এই জায়গায় পাওয়ার আছে 1, পাওয়ার কত আছে 1। তাহলে যদি আমি এই 1টা আগে নিয়ে আসি, x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1 মাইনাস 1 সমান হবে x টু দি পাওয়ার 0 সমান হবে 1। x টু দি পাওয়ার 0 মানে কত হবে 1। তাহলে এই জায়গায় দুটো জিনিস শিখলাম, ddx x স্কয়ার মানে 2x, আর ddx শুধু x যদি থাকে এটা রেজাল্ট হয়ে যাবে 1। dy বলবা dy শুধু y যদি থাকে এইখানে হবে 1। এখানে d বা ডেল এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য কোন জায়গায় করেছে দেখো, যদি এখানে d থাকতো তাহলে সবাইকে অপারেট করতো, x y z সবাইকে কি করতো অপারেট করতো। আর এখানে ডেল থাকার কারণে শুধু একজনকে অপারেট করবে, কাকে x কে। এখানে ডেল থাকার কারণে এখানে y আছে, কাকে অপারেট করবে শুধু y কে। এখানে z থাকার কারণে শুধু z কে। কিন্তু সূত্রটা হচ্ছে আগেরটাই, সূত্র আগেরটাই। তাহলে এই জায়গায় বলো y z কিউব i, এখানে কত হবে 2x। এই যেটা 2টা আগে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, হবে 2x। এই জায়গায় হবে x স্কয়ার z কিউব z, এখানে কত হবে dy y সমান 1, তাহলে এখানে হবে 1। আর এই জায়গায় হবে x স্কয়ার y কে, এটা কত হবে 3টা আগে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, হবে x z স্কয়ার। 3 আগে চলে আসলো, z এর পাওয়ার 3 ছিল, 1 কমে গেল, হয়ে যাবে স্কয়ার। একটু সাজিয়ে লিখি, গ্রেড phi ইকুয়াল টু 2xy z কিউব i, এটা হবে x স্কয়ার z কিউব z, এটা হবে 3x স্কয়ার y z স্কয়ার k। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট বের করা শেষ। গ্রেডিয়েন্ট বের করার শেষে আমাদের এই দিকে একটু তাকাইতে হবে। বলছে 1 to 1 বিন্দুতে এত এর গ্রেডিয়েন্ট বের করো। তাহলে 1 to 1 বিন্দুতে কথাটার মানে কি, এখানে x এর মান হলো 1, y এর মান 2, z এর মান 1। তাহলে এবার লিখবো আমরা 1 to 1 বিন্দুতে গ্রেড phi equal to 2 into 1 into 2 into 1 cube into I, 1 square into 1 cube into z, 3 into 1 square into 2 into 1 square k। সুতরাং গ্রেড phi equal to এখানে হবে 2 গুণে 4 i, এখানে হবে j, আর এখানে হবে 6 k। তাহলে 1 to 1 বিন্দুতে phi equal to এত এর গ্রেডিয়েন্ট আমরা বের করে
ফেলেছি। এইবার তোমাদের একটা এইচডব্লিউ দিব আমি। এইচডব্লিউটা হলো 1 - 1 বিন্দুতে x³ y² z⁴ এর গ্রেডিয়েন্ট বের করবা। এইটা হলো তোমাদের এইচডব্লিউ। আশা করি সবাই পারবা। ডাইভারজেন্স ডাইভারজেন্সের মধ্যে থাকবে নেবলা ডট এ। সংজ্ঞাটা তোমরা সহজে বুঝতে পারতেছো। কি লিখবো? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে অন্য কোনো ভেক্টর রাশির স্কেলার গুণফল বা ডট গুণফলকে ওই ভেক্টরের ডাইভারজেন্স বলে। সহজ সংজ্ঞা, ডাইভারজেন্স ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে অর্থাৎ নেবলা এর সাথে অন্য কোনো ভেক্টর রাশির, যেহেতু নেবলাটাও ভেক্টর আরেকটাও ভেক্টর, তাহলে মাঝে কি ডট দিব নাকি ক্রস দিব সেটা মনে রাখার বিষয়। তাহলে এই জায়গায় কি দিতে হবে? ডট। ডট মানে হচ্ছে স্কেলার গুণন। ডট গুণন বা স্কেলার গুণন একই কথা। যদি ডট গুণন করি তাহলে যেটা বের হবে সেটাকে বলা হবে ডাইভারজেন্স। কার ডাইভারজেন্স? এই ভেক্টরের ডাইভারজেন্স। এই ভেক্টরের ডাইভারজেন্স। তাহলে আমি লিখি, ধরি এ একটি ভেক্টর। যদি এ একটি ভেক্টর হয় তাহলে লিখব ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু, সংক্ষেপে লিখব ডাইভ এ। ডাইভারজেন্স অফ এ মানে এ এর ডাইভারজেন্স, সংক্ষেপে কি লিখলাম? ডাইভ এ। এটা সমান হলো নেবলা ডট এ। মাঝে অবশ্যই ডট চিহ্ন দিতে হবে, ডট চিহ্ন না দিলেই ভুল হয়ে যাবে। তাহলে ডাইভারজেন্স আমরা শিখে গেলাম। এবার শিখবো কার্ল। দুইটা একসাথে ক্লিয়ার করতেছি আমি। এবার হচ্ছে কার্ল। কার্লের ক্ষেত্রে এই জায়গায় হবে তোমার ক্রস গুণন। তাহলে আগের মতোই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে অন্য কোনো ভেক্টর রাশির এই জায়গায় শুধু আমি দিব ক্রস। গুণফলকে ওই ভেক্টরের কি বলে? কার্ল বলে। যদি আমি কার্ল লিখি তাহলে এখানে হবে কার্ল অফ এ, এখানে হবে শুধু কার্ল এ, এখানে হবে ক্রস এ। মনে রাখার উপায়, কার্ল মানে হচ্ছে নেবলা ক্রস এ, আর ডাইভারজেন্স মানে হচ্ছে নেবলা ডট এ। মনে থাকবে কিভাবে? এই দুটার মধ্যে প্যাচ লাগবে। মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি। ডাইভ
এখানে আমরা এভাবে লিখি ডিআইবি আর এখানে লিখি সিইউআরএল। তাহলে ডাইভ লিখতে ডি লাগে, ডি ডি মানে ডট, আর কার্ল লিখতে লাগে সি, সি মানে ক্রস। ডি ডট সি ক্রস, উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ এই জায়গায় নাই। আর একটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ছিল শুধুমাত্র স্কেলার রাশি। গ্রেডিয়েন্ট কার ছিল? শুধুমাত্র স্কেলার রাশি। আর ভেক্টর রাশির দুইটা, একটা ডট গুণন আর একটা ক্রস গুণন। ডট হলে ডাইভ, ডাইভারজেন্স, আর ক্রস হলে কার্ল। ডি ডট সি ক্রস, মনে রাখবা, ডি ডট সি ক্রস। আশা করি মনে থাকবে। এবার এটা দিয়ে অঙ্ক করবো আগের মতোই, একসাথে দুইটা অঙ্ক করে দিব এবং একসাথে দুইটা এইচডব্লিউ দিয়ে দিব। x square y I, y square z z, z square x k। এক নাম্বার 1 1 minus 1 বিন্দুতে a এর ডাইভারজেন্স বের করো। 2 নাম্বার 1 1 1 বিন্দুতে a এর কার্ল বের করো। তা দুটা জিনিস, একটা ভেক্টর দেওয়া আছে, এক নম্বরে আমরা বলেছি 1 1 minus 1 বিন্দুতে a ডাইভারজেন্স বের করো, আর 2 নম্বরে বলেছি 1 1 1 বিন্দুতে a এর কার্ল বের করো। দুটোই করব আমরা এখন। এক নাম্বার আমরা জানি ডাইভ a ইকুয়াল টু নেবলা ডট a। আগের মতোই নেবলার মান আমরা বসিয়ে দেই, del del x I, del del y z, del del z k, মাঝে ডট দিলাম। এবার এর মান বসিয়ে দিব x স্কয়ার y I, y স্কয়ার z z, z স্কয়ার x k। এইবার মাঝে যদি ডট গুণন থাকে তাহলে নিয়মটা কি? নিয়মটা ছিল এরকম, x এখানে হবে bx, তার মানে x আর bx সরাসরি গুণ, i থাকে না, থাকে। তাহলে x bx লিখে দিব del del x, x স্কয়ার y, পরে ay by, del del y, y স্কয়ার z, del del z, z স্কয়ার x। স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করে i j কে গেল কই? i j কে এই জায়গায় চলে গেল, a ডট b এটা প্রমাণ করেছিলাম, ax bx প্লাস ay by প্লাস az bz, মনে আছে তোমাদের? এখানে a আর b এর মধ্যেও কিন্তু axi ছিল, ayj ছিল, azk ছিল। প্রমাণ করার পরে শুধু রয়ে গেল ax bx প্লাস ay by প্লাস az bz। এই জায়গায় এটা হলো ax, এটা হলো ay, এটা হলো az, এই অংশটা bx by bz। গুণ করলে এটা চলে আসবে এই সূত্র অনুসারে। এবার একটু আগে যে নিয়ম করেছি সেই নিয়মটাই ফলো করব। এখানে x আছে, তাহলে x টা ডান পাশে থাকবে, y টাকে আগে নিয়ে আসবো, y del del x x স্কয়ার। এই জায়গায় কি আছে y, তাহলে z টা আগে চলে আসবে, del del y y স্কয়ার। এখানে হবে x del del z z স্কয়ার। নিয়ম অনুসারে y x স্কয়ার কি হবে 2x, এটা হবে 2y, এটা হবে 2z, 2 যদি কমন নেই xy প্লাস yz প্লাস zx। এটা হলো আমাদের ডাইভারজেন্স। এটা কি? ডাইভারজেন্স। কিন্তু 1 1 minus 1 বিন্দুতে, তাহলে দেখব 1 1 minus 1 বিন্দুতে div a equal to 2 বসিয়ে দিলাম, x এর মান 1, y এর মান 1 প্লাস y এর মান 1, z এর মান -1
জেড এর মান -1, x এর মান 1। তাহলে এখানে কি দাঁড়ায় 2 1 -1 -1। তাহলে 1 1 কাটা দিলে -1 থাকে, সমান হয়ে যাবে -2। ডাইভ এ এর মান কত আসলো -2। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, একটা ভেক্টর রাশির যখন তুমি ডাইভারজেন্স বের করবা, রেজাল্টটা কি স্কেলার হবে নাকি ভেক্টর হবে? অবশ্যই হবে স্কেলার। এটা আমরা আগেই জানি, ডট গুণন করলে স্কেলার পাওয়া যায়। স্কেলার পাইলে সেটাকে বলে ডট গুণন। তাহলে ডট গুণন মানে স্কেলার গুণন, স্কেলার গুণন করলে অবশ্যই কি হবে? স্কেলার হবে। তাহলে ডাইভারজেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি? একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করতে পারি, বা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করতে পারি। আর গ্রেডিয়েন্টের মাধ্যমে কি করেছিলাম? একটা স্কেলার ছিল, তাকে ভেক্টর করে দিয়েছিলাম। একটু আগে দেখলে বুঝবা, 5টা স্কেলার ছিল, রেজাল্টটা বের হয়ে গেল ভেক্টর। তাহলে আমাদের 1 নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেল। এইবার যাব 2 নাম্বার। এই জায়গায় আমি দিব কারণ তোমরা এভাবে লিখতে পারবে না, তোমাদের হাতে লিখতে হবে। পরে আর আমি ঠিক রাখতে পারলাম না। এই জায়গায় ক্রস গুণনের নিয়ম, ক্রস গুণনের নিয়ম কিরকম ছিল? আই জে কে, এক্স ডেল এক্স, এ ওয়াই ডেল ওয়াই, এ জেড ডেল জেড, বি এক্স এক্স স্কোয়ার ওয়াই, বি ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, আর বি জেড হলো জেড স্কোয়ার এক্স। এবার আগের মতোই আমরা কাজ করে যাব। আই যদি কমন নেই, এই লাইনটা বাদ, এটার সাথে এটা গুণ করো, ডেল ডেল ওয়াই জেড স্কোয়ার এক্স, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ করো, ডেল ডেল জেড ওয়াই স্কোয়ার জেড। একটা শেষ। এইবার যাব জে, জের ক্ষেত্রে আমরা জানি মাইনাস নিতে হয়, মাইনাস নিলাম। এবার মাঝেরটা বাদ দাও, এটার সাথে এটা গুণ করবা, ডেল ডেল এক্স জেড স্কোয়ার এক্স মাইনাস, এবার ডেল ডেল জেড, এই জায়গায় হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই জায়গায় হবে কে, একদম লাস্ট কলামটা বাদ দিলাম, এটার সাথে এটা ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস, এটার সাথে এটা গুণ করো, ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই। এইবার লেখা বন্ধ রাখতে হবে, কারণ একটু বুঝতে হবে, বুঝে তারপরে সামনের দিকে আগাও। এই আইটা লিখে দিলাম আমি। এই জায়গায় তাকাও, ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে যখন আমরা করবো, এখানে ওয়াই আছে কি? একটা গার্ডিয়ান আসলো এক প্যাকেট চকলেট নিয়ে, আমার রুমে এসে দেখলো তার মেয়ে এই রুমে নাই, তাহলে কি গার্ডিয়ান চকলেট দিবে? চকলেট কি করবে? ফেরত নিয়ে যাবে। যদি তার মেয়ে এই জায়গায় নাই, সাথে ওই জায়গায় চকলেট দিবে না। পার্সিয়ালিটি করে, এটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। পার্সিয়ালিটি করে কার জন্য? তার নিজের জন্য। তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে, এখানে তো ওয়াই নাই, অর্থাৎ তার মেয়ে এখানে নাই, তাহলে সে কাউকে চকলেট দিবে না। অর্থাৎ সবগুলোকে যদি ধ্রুবক ধরা হয়, তাহলে এটা রেজাল্ট হইবে 0। আমাদের এরকম হলে সুবিধা। তাহলে এইটা দিবে না কাউকে, যদি না দেয়, এটা হলো সম্পূর্ণটা ধ্রুবক ম্যাথমেটিক্সের ভাষায়। আর একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। তাহলে এটা সম্পূর্ণটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। এইবার মাইনাস দিলাম, এখানে কার সাপেক্ষে হবে? জেড এর সাপেক্ষে। ওয়াই কে আগে চলে যাবে, ওয়াই স্কোয়ার। জেড কে যদি ডিফারেন্সিয়েট করি কত হবে? 1। তাহলে এই জায়গায় 1 মাইনাস জে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় দেখো তো কার সাপেক্ষে হবে? এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে জেড স্কোয়ার আগে চলে আসবে, আর এক্স কে করলে হবে কত? 1। বলো পরেরটা কত হবে? 0, কারণ এই জায়গায় পার্সিয়ালিটি করার সুযোগ পাচ্ছে না, জেড এখানে নাই। এইবার এটার দিকে তাকাও, কে এটার দিকে তাকাইলে দেখো এই জায়গায় এক্স নাই, 0,
এরকম 0 হলে তো সুবিধা আমাদের লিখতে। মাইনাস দিলাম এখানে y সাপেক্ষে, তাহলে এখানে হবে x স্কয়ার ইনটু 1 শেষ হয়ে গেল। আমি এই গ্যাপটাতে লিখি তাহলে এই জায়গায় যেটা হলো কার্ল a ইকুয়াল টু, আমি যদি এটার সাথে গুণ করে দেই মাইনাস ওয়াই স্কোয়ার আই, এটা কত হবে মাইনাস জেড স্কোয়ার জে মাইনাস এক্স স্কোয়ার কে। এই মাইনাস এটার সাথে গুণ করলে মাইনাস, আবার এটা তো 0, এটা প্লাস এটার সাথে গুণ করলে মাইনাসই হবে, এটাও 0, এই মাইনাস এটার সাথে গুণ করলে মাইনাস হবে, সবগুলোই মাইনাস আসলো। এবার আমাদের কাজ হলো 1 1 1 বিন্দু বসিয়ে দেওয়া। তাহলে আমরা লিখবো 1 1 1 বিন্দুতে কার্ল A ইকুয়াল টু মাইনাস 1 স্কোয়ার ইন্টু আই মাইনাস 1 স্কোয়ার ইন্টু জেড 1 স্কোয়ার ইন্টু কে সমান মাইনাস কমন নিলে আই প্লাস জে প্লাস কে। তোমরা আবার দুই একজন চালাক স্টুডেন্ট আছো, তারা যে ভুলটা করো সেটা হলো এখানে যেহেতু মাইনাস 1 এর উপরে স্কোয়ার প্লাস হয়ে যাবে না, এই মাইনাস থেকে এই মাইনাস, যদি মাইনাস 1 এর উপর স্কোয়ার থাকতো তাহলে আমি এইভাবে লিখতাম ব্র্যাকেট দিয়ে, তখন দুইটা মাইনাস 1 হইতো, সুতরাং এইটা হবে না। এখানে হচ্ছে y এর মান 1, y এর মান কত 1, আর এই মাইনাস আগে থেকেই মাইনাস আছে, সুতরাং এখানে স্কয়ার দেখলাম আর মাইনাস মাইনাস প্লাস হিসাব করলাম, তাহলে কিন্তু ভেজাল লেগে যাবে, এরকম হিসাব করা যাবে না। যদি y এর মান -1 থাকতো তাহলে আমি ব্র্যাকেট দিয়ে লিখতাম, আর তখন দুইটা মাইনাস হইতো, দুইটা মাইনাসের জন্য প্লাস হইতো। এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে। অনেকেই সঠিক অঙ্ক করে নাম্বার পায় না, এটা আরেকটা সমস্যা। সব সঠিক করে কিন্তু নাম্বার দেয় না টিচাররা, তখন বলে টিচাররা নাম্বার দেয় না, আমার সাথে পার্সিয়ালিটি করা হয়েছে। আসলে পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নাই। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার একটা হিসাব দেবো তোমাদের আমি, শুধু একটু চেঞ্জ করলাম, x স্কয়ার y স্কয়ার y স্কয়ার z স্কয়ার z স্কয়ার x স্কয়ার, এখানে দিলাম 1 2 -1, এখানে দিলাম 1 2 1, আর সব একই রইল। আর একটু বাকি আছে, অল্প একটু বাকি আছে, শেষ কথাগুলো বলে দেই। এইখানকার চারটা শর্ত লিখো। নেবলা ডট এ ইকুয়াল টু 0 হলে সলিনয়েডাল নেবলা ডট এ নট ইকুয়াল টু 0 হলে সলিনয়েডাল নয়। নেবলা ক্রস এ 0 হলে অঘূর্ণনশীল। নেবলা ক্রস এ নট ইকুয়াল টু 0 হলে এ একটি ঘূর্ণনশীল ভেক্টর। এই চারটা শর্ত দিয়ে তোমাদের অঙ্ক আসবে। যদি কোনো জায়গায় একটা ভেক্টর দেওয়া থাকে, এটা হইতে পারে এ, হইতে পারে বি, হইতে পারে এরকম ভি ভেক্টর, হইতে পারে এ ভেক্টর, যাই হোক, যদি বলে ভেক্টরটি কি সলিনয়েডাল নাকি সলিনয়েডাল নয়, তখন তুমি এটা ডট গুণন বের করবা। কি বের করবা? এই ডট গুণন কার সাথে? নেবলার সাথে। যদি এটার রেজাল্ট 0 হয় তাহলে বলে দিবা সলিনয়েডাল ভেক্টর, আর যদি 0 না হয় তাহলে বলে দিবা সলিনয়েডাল নয়। একইভাবে এই ভেক্টরগুলোকে বলতে পারে ভেক্টরগুলো কি গুণনশীল নাকি অগুণনশীল, তখন তুমি ক্রস গুণন বের করবা। ক্রস গুণন করে যদি 0 হয়
তাহলে বলে দিবা অগুণনশীল মানে ঘুরে নাই। আর যদি নট ইকুয়াল টু 0 হয় অর্থাৎ শূন্য বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হয় তাহলে বুঝবা গুণনশীল। তাহলে এই চারটা শর্ত দিয়ে অঙ্ক আসবে। এবার তোমাদের একটু প্রশ্ন আছে, উত্তরগুলো দিয়ে নেই, সরাসরি হলে বেশি ভালো হইতো। এখানে তারপর একটু বলে দেই সলিনয়েডাল কিভাবে বুঝলেন স্যার? আপনি ডট গুণন বের করলেন 0 হলো, সলিনয়েডাল কিভাবে বুঝলেন? কারণটা ছোট্ট একটা বুঝার জন্য বলতেছি, অ্যাকুরেট ভেক্টর এটা ঘুরিয়ে দেখিয়ে দেখানো যাবে না, বুঝার জন্য বলছি। সলিনয়েড মানে কি? পেঁচানো তার। সলিনয়েড মানে হচ্ছে পেঁচানো তারের কুণ্ডলী। সলিনয়েড মানে পেঁচানো তারের কুণ্ডলী। যদি আমি এখান থেকে শুরু করি, এখান থেকে ভাগ করতে করতে যদি এই জায়গায় চলে আসি তাহলে রেজাল্ট কত হবে? 0। আর রেজাল্ট 0 হলেই এটাকে বলা হবে সলিনয়েডাল। রেজাল্ট 0 হইলেই বলা হবে সলিনয়েডাল। 0 না হলে সলিনয়েডাল নয়, অন্য কোনো আকৃতির হইতে পারে, অন্য কোনো প্রকারের হইতে পারে, শুধু আমরা বুঝবো সলিনয়েডাল নয়। এবার ন্যাভলাক্রস এ সমান যদি 0 হয় তাহলে অগুণনশীল কেন? এই জায়গায় ক্রস গুণনের অঙ্ক আমরা করেছিলাম এইভাবে, একটা এ আর একটা হলো বি। এখানে যদি এ ক্রস বি করি আমরা তাহলে একটা সি ভেক্টর পেয়েছিলাম। এই সি ভেক্টরের দিক কোন দিকে ছিল? এটা ছিল এ এবং বি এর লম্ব বরাবর, এ এবং বি এর লম্ব বরাবর। এইবার এ থেকে বি তে ঘুরানো হলেই কেবল স্ক্রুটা লম্ব বরাবর বাইরের দিকে চলে আসে। আর যদি ঘুরানো না হয় তাহলে স্ক্রুটা বাইরে আসবে। তো এখান থেকে এখানে যদি আমি ঘুরাই তাহলে স্ক্রুটা বাইরে আসবে, আর যদি আমি না ঘুরাই তাহলে স্ক্রুটা বাইরে আসবে না। এটা তো ক্লিয়ার। এবার আমি যদি বলি এখানে রেজাল্ট হলো 0, রেজাল্ট কি? তাহলে ঘুরানোই হয়নি, তাহলে কি করা হয়নি? এটাতে ঘুরাইলে তো লব্ধি বরাবর হবে, কিন্তু যদি নাই ঘুরাই তাহলে লব্ধি বরাবর কোনো সরণ বা কোনো ধরনের কিছুই থাকবে না। তাহলে এই জায়গায় যদি 0 হয় তাহলে আমরা বলে দিব অগুণনশীল মানে ঘুরে না। আর যদি 0 না হয় অন্য কোনো মান হয় তাহলে বলে দিব ঘুরে। তাহলে কে ঘুরে? এই এ ভেক্টরটা ঘুরে। আমি আবারও বলে দেই, এখানে আমি এ লিখলাম, এ জায়গায় বি হইতে পারে, বি হইতে পারে, এফ হইতে পারে, এ হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। প্রশ্নের মধ্যে যা দেওয়া থাকবে যদি গুণন আর অগুণন দিয়ে হয় তাহলে তোমরা ক্রস গুণন করবা, আর যদি সলিনয়েডাল বলে তাহলে ডট গুণন করবা। যদি রেজাল্ট 0 হয় বলে দিবা এ ভেক্টরটি একটি সলিনয়েডাল ভেক্টর, আর যদি না হয় তাহলে সলিনয়েডাল নয়। ক্রস গুণন করলে 0 হলে অগুণনশীল মানে ঘুরে নাই, 0 না হলে ঘুরে বা গুণনশীল। আশা করি ক্যালকুলাসের অংশটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তারপরে যখন সামনাসামনি হবে তখন আরো ভালো বোঝানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।